জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2025-26 শিক্ষাবর্ষের অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। তোমরা যারা কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছো প্রত্যেকেই একটা করে সাবজেক্ট পেয়ে গেছো। যারা যে সাবজেক্টে চান্স পেয়েছো, এখন ওই সাবজেক্টে যদি তুমি ভর্তি হতে চাও তাহলে অনলাইন থেকে একটা ভর্তির ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে। ওই ফর্মটি ফুলফিল করার পর ওই ফর্ম ডাউনলোড করে যে কোনো প্রিন্টার থেকে প্রিন্ট করাই নিতে হবে এবং কলেজে তোমার একাডেমিক পেপার এবং ভর্তির টাকা এর সাথে ওই ফর্মটি দিয়ে তোমাকে ভর্তি হয়ে যেতে হবে। এই যে ভর্তির ডেট, সেই ভর্তির ডেট সম্পর্কে তোমাদেরকে জানাবো। এর পাশাপাশি ভর্তি হতে কী কী লাগবে, তোমার ভর্তির যে ফর্ম, চূড়ান্ত ফর্মটি মোবাইল দিয়ে কিভাবে তুমি পূরণ করবে সেই প্রসেসটা এই ভিডিওতে দেখাবো। তাছাড়া আরও বিস্তারিত তথ্যগুলো তো থাকবেই। তো চলো শুরু করা যাক। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রথম পর্যায়ে যারা চান্স পেয়েছে তাদের ভর্তির তারিখ দিয়েছে 5/5/2026, অর্থাৎ আজ গতকালকে 5 তারিখ গেছে, আজকে 6 তারিখ, অর্থাৎ আজকে 6 মে থেকে তোমরা কলেজে ভর্তি হতে পারবে। আগামী 17 মে ভর্তির লাস্ট ডেট। আমি আবারও বলছি, আগামী 17 মে তোমরা ভর্তির লাস্ট ডেট। ওই সময়টার মধ্যে, এই সময়টার মধ্যে তোমরা ভর্তি হতে পারবে। ভর্তির ফি বাবদ রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1130 টাকা। সো এই রেজিস্ট্রেশন ফি কীভাবে দিতে হবে আমি একটু পরে আরেকটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তার আগে ভর্তির ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সেই প্রসেসটা এখন তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো, ভর্তির ফর্ম ফিল আপ করার জন্য মোবাইল অথবা কম্পিউটার যে ব্রাউজারটাই তুমি ইউজ করো না কেন, তুমি গুগলে চলে আসবে, সার্চ বারটিতে লিখবে NU অ্যাডমিশন। এটা লিখে যখন তুমি সার্চ করবে তখন প্রথমেই একটা ওয়েবসাইট দেখতে পারবে। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবে। নর্মালি তোমার এইরকম একটা ওয়েব পোর্টাল ওপেন হয়ে যাবে। এখন অনার্স ট্যাবে তুমি রয়েছো। অনার্স অ্যাডমিশনের এই নিচের দিকে অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার, এই অপশনটার উপর এবার ক্লিক করে দিবে। মনে রাখতে হবে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার লাগবে। সো অ্যাপ্লিকেশন আইডি প্রথমে দিবে, তারপর দিবে পিন নাম্বার। এরপর কি করতে হবে, লগ ইন করে দিতে হবে। লগ ইন করলে এই শিক্ষার্থীর তাকে কিন্তু কংগ্রাচুলেশন জানানো হচ্ছে, কারণ সে একটা সাবজেক্টের সুযোগ পেয়েছে এবং কোন কলেজে সুযোগ পেয়েছে সেই কলেজের নামটাও এখানে রয়েছে। এই যে অ্যাডমিশন ফর্ম অপশন রয়েছে, এই ফর্মটার উপরে ক্লিক করে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে। তো অ্যাডমিশন ফর্মের উপরে ক্লিক করে দিচ্ছি। এবারে প্রত্যেকে দেখতে পাবে এরকম একটা ফর্ম তোমার সামনে ওপেন হলো। এখন দেখো, তোমার কিছু ইনফরমেশান এখানে দেওয়াই থাকবে, যেমন কলেজ কোড, তোমার নাম, তোমার বাবার নাম, মায়ের নাম, কলেজের নাম, সাবজেক্ট, এগুলো দেওয়া থাকবে আর কি। মনে রাখতে হবে এই ফর্মের মধ্যে কোনো তথ্য যদি তুমি ভুল বা মিসিং দিয়ে আসো তাহলে ওইটা কিন্তু আর পরিবর্তন করা যায় না, সংশোধনও করা যায় না। তাই কেউ জেনে বুঝে ভুল করবে না। আর যদি কেউ ভুল করে ফেলো তাহলেও কোনো অসুবিধা নেই বা কোনো সমস্যা হবে না। তো ন্যাশনালিটি কী দিতে হবে, অবশ্যই বাংলাদেশি দিয়ে দিবে। তুমিও এভাবে কিন্তু লিখে দিতে পারো। এবার হচ্ছে রিলিজিয়ন, সিলেক্ট রিলিজিয়ন। এখানে যদি ক্লিক করো তাহলে প্রত্যেকটা ধর্ম এখান থেকে রয়েছে, তুমি যে ধর্মের অনুসারী সে ধর্ম এখানে দিয়ে দিবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি বিবাহিত নাকি অবিবাহিত। বিবাহিত হলে ম্যারিড দিবে, আর অবিবাহিত যারা তোমরা আনম্যারিড দিবে। এরপরে দেখো গার্ডিয়ানস নেম, তোমার অভিভাবকের নাম। তো অভিভাবক তোমার কে, যাদের বড় বোন অভিভাবক তার বড় বোনের নাম, যাদের বাবা অভিভাবক তাদের বাবার নাম, এরকম আর কি। যে অভিভাবক তার নাম এখানে দিবে। যেমন এই শিক্ষার্থীর বাবা তার অভিভাবক। সো আমি এখান থেকে এই শিক্ষার্থীর বাবার নামটা কপি করে এখানে আমি দিয়ে দিব। এরপর গার্ডিয়ানস মোবাইল নাম্বার, এখানে তুমি তোমার নিজের মোবাইল নাম্বারটাও দিতে পারো অথবা তোমার অভিভাবক যিনি তার মোবাইল নাম্বারটাও তুমি দিতে পারো। এরপর দেখো ফাদার্স, মাদার্স, গার্ডিয়ানস অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার বাবা মা অথবা তোমার যিনি অভিভাবক তার বাৎসরিক ইনকাম, 1 বছরের ইনকাম দিতে বলছে। তো আমি এখানে 80,000 টাকা দিচ্ছি, কারণ অনেক সময় ওই যে উপবৃত্তির সুযোগ থাকে। সো যদি এটা চালু করে তাহলে এইটার জন্য তোমার হয়তো একটু হেল্প হতে পারে, যার কারণে তোমরা চাইলে কিন্তু 80,000 বা এর থেকে একটু উপরে দিতে পারো, মানে 1 লক্ষ টাকার কম দেওয়াটাই বেটার। এরপরে দেখো ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অ্যাসাইন্ড সাবজেক্ট বেসড অন ইউর গিভেন প্রিফারেন্স লিস্ট, অর্থাৎ তুমি যদি তোমার সাবজেক্টটা পরিবর্তন করার জন্য অ্যাপ্লাই করতে চাও তাহলে তোমাকে ইয়েস অপশনটা সিলেক্ট করতে হবে। আর যদি তুমি মনে করছো যে তোমার যে সাবজেক্টে সুযোগ হয়েছে ওই সাবজেক্টেই তুমি পড়তে চাও তাহলে তুমি নো অপশনটা সিলেক্ট করবে। যেমন এই শিক্ষার্থী সে কিন্তু জুওলজি সাবজেক্টটা পেয়েছে। এই শিক্ষার্থীর প্রথম চয়েজেই জুওলজি সাবজেক্টটা ছিল।
সো এই শিক্ষার্থীর মাইগ্রেশন বা এই যে বিষয় পরিবর্তনের অ্যাপ্লাই যদি করে সে, তাহলে কিন্তু তার কোনো লাভও হবে না, কারণ তার সাবজেক্ট চেঞ্জ হওয়ার সম্ভাবনা নাই, কারণ সে প্রথম চয়েজেই সাবজেক্টটা পেয়ে গেছে। যারা 3 নাম্বার বা 4 নাম্বার বা সিরিয়ালের শেষের দিকে সাবজেক্টে সুযোগ পেয়েছে তারা চাইলে কিন্তু ইয়েস অপশনটা সিলেক্ট করতে পারো, যার কারণে পছন্দের তালিকাতে থাকা উপরের সাবজেক্টগুলোতে তোমার সুযোগ হলেও হতে পারে। তবে এখানে ইয়েস অপশনটা সিলেক্ট করলেই যে পরিবর্তন হয় এরকম কোনো একদম সম্ভাবনা নাই আর কি। যাই হোক, এখন এখানে তুমি ইয়েস অর নো যে কোনো একটা তুমি সিলেক্ট করবে, মানে যার যেটা প্রয়োজন। যারা সাবজেক্ট পরিবর্তন করতে চাও ইয়েস দিবে, যারা করতে চাও না নো দিবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হবে। একটা হচ্ছে স্থায়ী ঠিকানা, আরেকটা হচ্ছে বর্তমান ঠিকানা। স্থায়ী ঠিকানার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অর্থাৎ বাংলাদেশের যে 64টা জেলা রয়েছে সেই জেলাগুলোর নাম এখানে রয়েছে। আমি এখান থেকে একটা জেলা দিয়ে দিচ্ছি। এরপরে দেখো প্রেজেন্ট অ্যাড্রেসের এখানেও কিন্তু তোমার বর্তমান ঠিকানার জেলা দিতে হবে। আমি এখান থেকে একটা জেলা দিয়ে দিচ্ছি। তো এখানে তুমি কি কি লিখবে বলো তো? যেমন প্রথমে দিবে হচ্ছে ভিলেজ, এরপর দিবে হচ্ছে ইউনিয়ন, এরপর দিবে হচ্ছে তোমার উপজেলা। ঠিক আছে, আর সবগুলো কিন্তু ইংরেজিতে লিখে দিবে। আমি এখানে লিখে দেখাতে পারছি না, কারণ ইউটিউবের কিছু রুলস রয়েছে, কারো অ্যাড্রেস দেখানো একদমই উচিত হবে না। সো অ্যাড্রেসটা আমি আর দিচ্ছি না। এবার সব কিছু ঠিক আছে কিনা আরেকবার তুমি একটু লক্ষ্য করে দেখে নিবে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে যেটা করবে, সেভ ইনফরমেশন অপশনে ক্লিক করে সেভ করে নিবে অ্যাড্রেসের মধ্যে। বা যদি কোথাও কোনো ভুল হয় কেউ কোনো টেনশন করবে না, কোনো সমস্যা হবে না। এবং তুমি একদম ফাইনালভাবে যখন তুমি সেভ করবে তখন তোমার একটা পিডিএফ ডাউনলোড করতে বলবে এবং সেই পিডিএফটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে। পিডিএফটা ডাউনলোড করলে একটা তুমি ওই ভর্তির ফর্মটা পাবে, তোমার ওইখানে ছবি থাকবে, 2টা কপি থাকবে, একটা হচ্ছে কলেজ কপি আর একটা হচ্ছে তোমার স্টুডেন্ট কপি। 2টা কপি তোমাকে কালার প্রিন্টার দিয়ে প্রিন্ট করিয়ে নিতে হবে। এই হচ্ছে ভর্তির ফর্ম ফিল আপ করার নিয়ম। ভর্তির এই ফর্মটি তুমি ফিল আপ করেছো এবং ডাউনলোডও তোমার কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাকে জানতে হবে যে আসলে তোমার কলেজটি কত টাকা ভর্তির ফিজ হিসাবে নিচ্ছে এবং কি কি কাগজপত্র বা ডকুমেন্টস নিচ্ছে। এটা জানার জন্য একটা প্রসেস রয়েছে, সেটি হচ্ছে তোমার যে কলেজে চান্স হয়েছে ওই কলেজের একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে। সো আমি যদি এই গুগলে এসে সার্চ করি ফরিদপুর রাজেন্দ্র কলেজ লিখে, এটা লিখে যখন আমি সার্চ করব তখন তাদের কিন্তু একটা ওয়েবসাইট আমার সামনে ভিজিবল হবে। এখন আমি এই ওয়েবসাইটের মধ্যে যাব এবং এখানে তারা বিভিন্ন বিজ্ঞপ্তি দিয়েছে। আমি এখান থেকে জাস্ট কি করব, ই সেবাতে যাব এবং ই পেমেন্টস লগ ইন বা ই অনলাইন পেমেন্ট পোর্টাল এখানে যাব, কারণ এইখানেই তারা লেটেস্ট নোটিশ প্রকাশ করে। এখানে খেয়াল করো যে 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেছে। আচ্ছা, ভর্তির বিজ্ঞপ্তি আমার দেখার জন্য জাস্ট এখানে ভিউ অপশনে ক্লিক করব এবং এখানে দেখতে পাচ্ছো যে তারা ভর্তির ডেট দিয়েছে 5/5/2026 তারিখ থেকে 17/5/2026 মধ্যে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য কত টাকা ফি দিতে হবে? ভর্তি হওয়ার জন্য ফি দিতে হবে হচ্ছে, এখানে টোটাল টাকাটা হচ্ছে, ভর্তির ফিস হচ্ছে মানবিকের জন্য এই যে 3,275 টাকা। অনেক টাকা কিন্তু বেড়েছে, গত বছর এত টাকা ছিল না। ব্যবসায় শিক্ষা শাখায় 3,335 টাকা, রসায়ন ও ভূগোল এই সাবজেক্টে যারা চান্স পেয়েছে তাদের কিন্তু 3,460 টাকা। তারপর পদার্থবিজ্ঞান, এইটা হচ্ছে ভর্তির ফিস। তাছাড়া অন্যান্য আনুষঙ্গিক ফিস রয়েছে, যেমন ভর্তির ফিস হিসাবে এত টাকা। তারপর সেমিনার ফি আছে, সেমিনার ফি বা সেমিস্টার ফি, যেটা হচ্ছে 1,800 টাকা দিতে হবে। সেমিস্টার ফি না, সেমিস্টার হয় না, এখানে সেশন ফিস বলা যায়। তো 1,800 টাকা দিতে হবে। তাছাড়া শিক্ষা সফর ফিস হচ্ছে 480 টাকা। এটা কিন্তু হয়তো তোমাদের ভর্তি করানোর পরেই রাজেন্দ্র কলেজে তারা শিক্ষা সফরে নিয়ে যাবে, যার জন্য একবারে তারা টাকাটা নিয়ে নিচ্ছে। এই যে টোটাল টাকা, এই টাকাটা কিন্তু তোমাকে ওই রাজেন্দ্র কলেজে যারা চান্স পেয়েছে তাদেরকে দিতে হবে। ইভেন তোমার কি কি ভর্তির জন্য ডকুমেন্টস লাগবে সেই বিষয়টা এখানে উল্লেখ করেছে, যে ভর্তির ফর্ম লাগবে, রঙিন কপি, এই যে কিছুক্ষণ আগে যেটা পূরণ করলে ওইটা লাগবে। তারপর টাকা জমা দেওয়ার স্লিপ লাগবে, অর্থাৎ এই যে টাকা, এই টাকাটা কিন্তু অনলাইনে তোমাকে জমা দিতে হবে, সেই টাকা জমা দিয়েছো ওইটার স্লিপ লাগবে। প্রাথমিক আবেদন ফর্মের কলেজের অংশ লাগবে, প্রাথমিক যে আবেদনটা করেছিল ওইটার কলেজের অংশটা তোমার লাগবে। এখন যদি কেউ হারিয়ে ফেলো তাহলে কিন্তু তুমি ডাউনলোড করতে পারবে তোমার যে একটু আগে যে তোমার প্রোফাইলটিতে লগ ইন করে দেখালাম ওইখান থেকে। তাছাড়া তোমার
এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে 1 কপি, কোঠায় ভর্তির ক্ষেত্রে যদি কোঠা থাকে তাহলে কিন্তু মূল সনদ লাগবে, এবং বাঁধন ইউনিট কর্তৃক ব্লাড গ্রুপিং করে স্লিপ জমা দিতে হবে। এটা পরবর্তীতে ওই তোমার কলেজ ক্যাম্পাসে গিয়ে এটা করতে হবে। সাদা কাগজে বাংলায় নিজের নাম, পিতার নাম, মাতার নাম, এগুলো মানে এই কলেজটিতে ভর্তি হওয়ার জন্য এই যে ডেটগুলো রয়েছে এই ডেটগুলো এবং তোমার এই ভর্তির টাকাটা এগুলো লাগবে। এবার আমি অন্য একটা কলেজের ওয়েবসাইটে যেতে চাই, কারণ সবার তো এক কলেজ না, তাই না? তোমার কলেজের নাম লিখে তুমি গুগলে সিম্পলি সার্চ করে দিবে। যেমন আমি এইখানে যদি বিএম কলেজ লিখে সার্চ করি, বিএম কলেজ, তো এটা লিখে যখন আমি সার্চ দিব তখন তাদের একটা ওয়েবসাইট কিন্তু ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছ তাদের কিন্তু ওয়েবসাইটটা চলে আসছে। ওয়েবসাইটটিতে আসার পরে যে সরকারি বিএম কলেজ বরিশাল, আমরা ওয়েবসাইটটিতে আসার পর যেটা দেখতে পাচ্ছি যে তারাও ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরকম প্রত্যেকটা কলেজ তাদের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তিটা পাবলিশ করবে এবং অলরেডি পাবলিশ করে দিয়েছে তারা। এবং ভর্তির বিজ্ঞপ্তিটা তোমাকে জাস্ট দেখতে হবে যে আসলে কত টাকা ভর্তির ফিজ হিসাবে লাগছে বা কী কী তোমার ডকুমেন্টস লাগছে। এই কলেজের ওয়েবসাইটটা একটু ঝামেলা করছে, যার জন্য আর এটা দেখাচ্ছি না। সো তোমাদেরকে যেটা দেখালাম, যেভাবে বললাম সেইভাবে করো। কি বললাম অন্য কারো কোনো কথা শোনার দরকার নাই। তুমি জাস্ট কি করবে, তোমার কলেজের ওয়েবসাইটে যাও। ওয়েবসাইটে তুমি যেতে না পারো, ভর্তির আগে তুমি কলেজে গিয়ে একটু কন্ট্যাক্ট করো, একটা খাতায় লিখে নিয়ে আসো যে তোমার কী কী ডকুমেন্টস লাগছে, কত টাকা লাগবে, এটা তুমি জেনে আসো, তাহলে তোমার পক্ষে ভালো। ভর্তি হওয়ার পূর্বে তোমাকে জানতে হবে যে যে কলেজে তুমি ভর্তি হচ্ছ ওই কলেজে তোমার সুযোগ সুবিধাটা আসলে কেমন। তুমি কি 4 বছরের অনার্স কোর্স ওই কলেজ থেকে করতে পারবে, নাকি কোনো অসুবিধার মধ্যে পড়বে বা কোনো তোমার যাতায়াতের প্রবলেম হতে পারে। এরকম যদি কোনো কিছু দেখো তাহলে তুমি অবশ্যই ডিসিশন নিও যে ওই কলেজে তোমার ভর্তি হওয়া উচিত না। তুমি ভর্তি পরীক্ষায় যেহেতু উত্তীর্ণ হয়েছো এবং একটা কৃতিত্বের সাথে সাবজেক্ট পেয়েছো, তার মানে তুমি পরবর্তীতে রিলিজ স্লিপে গিয়ে তোমার চান্স আছে। সো আগেই তোমাকে ডিসিশন নিতে হবে না যে তুমি ভর্তি এখনই হয়ে যাবে। তোমার জন্য অপশন আছে এবং তোমার প্রপারলি তুমি একটা সিদ্ধান্ত যেন নিতে পারো সেজন্য তোমাকে ভাবনা চিন্তা করতে হবে। প্লাস বড়োদেরকে, যারা বড় ভাই আছে ওই কলেজে যারা অ্যাডমিশন নিয়ে রাখছে তাদের সাথে একটু কথা বলতে পারো যে ওইটাই আসলে সুযোগ সুবিধা কেমন, বা আমি ওইখানে 4 বছরের অনার্স কোর্স করতে আমার কেমন খরচ হবে, সব কিছু মিলিয়ে একটা ভালো ডিসিশন তুমি নিও। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।